1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। আমরা বলেছি দক্ষিণ এশিয়া বাংলাদেশের বন্ধু প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে যে অমীমাংসিত সমস্যাগুলো আছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী এবং ফরওয়ার্ড লুকিং সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা চেয়েছি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার উপরও গুরুত্ব দিয়েছি। দর্শক, পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোচ উনি বাংলাদেশে গিয়েছেন, সেখানে গিয়ে বৈঠক করেছেন বিদেশ মন্ত্রক পর্যায়ে বা আরও অন্যান্য পর্যায়ে। তো বৈঠক হয়েছে, তো বৈঠকে কী সব আলোচনা হয়েছে তার একটা ব্যাখ্যা গতকালকে দেওয়া হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে আমরা বলেছি 71-এ পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে গণহত্যা চালিয়েছিল বাংলাদেশে, সেই বিষয়ে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে, সেটা বলেছি। বলে আরও একসঙ্গে চলবো, এই করব সেই করব, সেই সবও আলোচনা হয়ে গেছে। এদিকে এখনও ক্ষমা চাওয়া হয়নি, তার আগেই আমরা এই করে চলবো, সেই করে চলবো, একসঙ্গে চলবো, মানে এইসবে কথা পাকা হয়ে গেছে। আমি জানি না, যখন একসঙ্গে চলার এতটাই অঙ্গীকার করেই ফেলছেন তাহলে আর ক্ষমা চাওয়ার কি রয়েছে? আর ক্ষমা চাওয়া হলো না, তার আগেই একেবারে যাতায়াত চলছে, লেনদেন চলছে, এত সম্পর্ক, তার এরপর আর ক্ষমা চাওয়ার কি আর প্রয়োজন রয়েছে? ক্ষমা আগে তো ক্ষমা বা বিচার যা হবে তারপরে তো সম্পর্ক নতুন করে তৈরি হবে। তো সম্পর্ক তো একেবারে অটুট, একেবারে তো আসা যাওয়া, খাতির যত্ন সব তো হয়ে গেল। তো হঠাৎ করে আবার এই সময় আবার এই সব কথা মানে ভনিতা করার কি আছে যে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে 71-এ যে সশস্ত্র বাহিনী গণহত্যা চালিয়েছিল? তো আর ক্ষমা, আর এই কথাগুলোর মানে এই কথাগুলো বলার কি অর্থ আছে যখন একসঙ্গে চলার এত অঙ্গীকার করে ফেলেছেন? একসঙ্গে চলার এত অঙ্গীকার হয়ে গেছে, আরও সব কত কি আলোচনা হয়েছে, আবার বলছেন আমরা বলেছি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। তাহলে তো যদি ওটাই আপনাদের বলার থাকতো তাহলে সবার আগে তো ওটাতে আপনারা দাঁড়িয়ে থাকতেন যে আগে 71-এ পাকিস্তানের সশস্ত্র বাহিনী আমাদের দেশবাসীর ওপরে যে গণহত্যা চালিয়েছিল তার ক্ষমা চাইতে হবে, তারপর আমরা কথা এগোবো। এটা বললে তার একটা অর্থ হতো। ওই সে নামতা পড়ার মতো করে বলে দিয়ে চলে গেলেন, এই বলেছি সেই বলেছি, ক্ষমা মানে ক্ষমা চাইতে বলা হয়েছে সেটাও জোর দিয়ে গলা থেকে বেরোলো না, জাস্ট মানে এমনি টাচ করে যাওয়া। আমরা বলেছি আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে, যেন ওটা কোনো ম্যাটারই করে না। আর 5টা চর্চার মধ্যে ওইটা বলেছে, এই কথা সে কথা, কোনো জোরই নেই। অথচ তাহলে আমার যেটা বলার দর্শক, তাহলে কেনই বা বলতে গেলেন ক্ষমা চাইতে হবে? এই ক্ষমা চাওয়ার কোনো জোর আছে? এই ক্ষমা চাওয়ার কোনো জোর আছে? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ক্ষমা চাইলেই ক্ষমা চাইলেই লক্ষ খুন মাফ, ক্ষমা চাইলে 7 খুন মাফই তো হয় না, অনেকে সেটা নিয়ে প্রশ্ন তোলেন। তো এত মানুষের প্রাণ চলে গেছে, পাকিস্তানের হানাদার বাহিনী গণহত্যা চালিয়েছে, কত কি সেই সব নিয়ে কত কথা আমরাও শুনেছি এবং জানিও, সেটা ইতিহাস সত্যিই সেটা বলে। কিন্তু এখন যারা আছেন দায়িত্বে তারা বলছেন ক্ষমা চাইতে বলেছি, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছি। এত বড় কাণ্ড, সেটা নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেই ক্ষমা করে দেবেন? ক্ষমা চাইলেই ক্ষমা করে দেবেন? যদি ক্ষমা চাইলে যদি আপনারা ক্ষমা করে দেন, তাহলে যারা শহীদ হয়েছেন দেশ গঠনের জন্য তাদেরকে প্রাপ্য সম্মান দেওয়া হলো? মানে তারা যেটাই থাকুন, তারা যদি তারাও তো দেখবেন যে আমরা যেটা বিশ্বাস করি আর কি, উপরে আছেন বা মানে এরকম জায়গায় আছেন, তো তারাও তো দেখবেন। তাহলে যদি দেখার কোনো সুযোগ থাকে, আমি বিশ্বাসের জায়গা থেকে কথাটা বলছি, তারা কি ভাববেন যে আমরা দেশকে স্বাধীন করার জন্য ওই হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ালাম, ওদেরকে আমরা কোনোদিন সহ্য করব না, ওদেরকে আমরা ক্ষমা করব না, ওদের অত্যাচার আমরা মানব না, ওদের নেতৃত্ব আমরা মানব না, আমরা আলাদা স্বাধীন হব। আর তাদেরকে বলা হচ্ছে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা করে দেবো, আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে নাও, ক্ষমা করে দেবো। যারা শহীদ হয়েছেন তারা এটাকে মানতে পারবেন? বা যারা সেই সময়ের যারা সাক্ষী তারা এটাকে মানতে পারবেন? 71-এ
অনেকে তো এখনও বেঁচেও আছেন যারা সাক্ষী সেই সময়কার, তারা এটাকে মানতে পারবেন যে দেশ গঠনের জন্য আমার স্বজনরা যেভাবে জীবন দান করে গেছেন, শহীদ হয়ে গেছেন, যাদের চোখে চোখ রেখে লড়াই করার চেষ্টা করেছেন কিন্তু প্রাণ চলে গেছে, প্রাণ দিয়েছেন তারা, আর আজকে তাদেরকে ক্ষমা করে দেওয়ার কথা বলা হচ্ছে, শুধু একটা আনুষ্ঠানিক ক্ষমা চাও তাহলেই ব্যাস। এত সহজ? জীবনের মূল্য এতটাই তুচ্ছ? এবং যেখানে দেশ গঠনের একটা ব্যাপার ছিল, তার জন্য জীবন দান করা, রক্ত দান করা, শহীদ হয়ে যাওয়া এতটাই তুচ্ছ, শুধু ক্ষমা চাইলেই ক্ষমা হয়ে যাবে? এটা ক্ষমা করা যায়? এটা ক্ষমা যোগ্য ব্যাপার? সেটাকে বলা হচ্ছে আনুষ্ঠানিক। আসলে পাকিস্তান প্রীতি অনেকটাই এখন হয়ে গেছে, তো এখন একসঙ্গে চলতে চাইছেন তারা। যারা হত্যা করলো, যারা একটা জাতিকে শেষ করে দেওয়ার ক্ষেত্রে যথেষ্টই চেষ্টা করেছিল, আজকে তাদের সঙ্গে কোলাকুলি, ঢলাঢলি, গলাগলি, সেটা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন, যারা রক্ত দিয়েছেন, আজকে তাদেরও প্রাপ্য সম্মানটুকু দিচ্ছে না বর্তমান সরকার। লজ্জার। আমি আজকের দিনে সেই বক্তব্যটা একবার শোনাবো। যদি তিনি থাকতেন, তিনি কখনো এটা মেনে নিতে পারতেন, যিনি বলেছিলেন যে কত মানুষের প্রাণ গেছে, পাক হানাদার বাহিনী কিভাবে হামলা চালিয়েছিল এবং সেখানে ভারতের কি অবদান ছিল। আজকে হঠাৎ করে চুপি চুপি পাকিস্তানের সঙ্গে ক্ষমা চেয়ে মিলমাট করে নেওয়ার চেষ্টা হচ্ছে। আর এই বাংলাদেশকে গঠন করার জন্য, বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য ভারতের যে কি সহযোগিতা ছিল, আর সেই ছবিটা যে যৌথ বাহিনীর কাছে পাক সেনাবাহিনী সারেন্ডার করেছিল, সব ভুলে গেলেন। চুপি চুপি ক্ষমা চেয়ে মাপ করে ভাই ভাই হয়ে যাচ্ছেন। আর ভারতের যে অবদান ছিল, যে ভারতের যে যৌথ বাহিনী, তার সামনে যে সারেন্ডার করেছিল পাক সেনাবাহিনী, সব মুছে গেল না সব অবদান? কিন্তু এই ছবি কি মুছে যাবে? তবে আপনারা হয়তো মুছতে পারেন, কিন্তু ইতিহাস তো থেকে যাবে। স্বাধীন হওয়ার পরে মুজিবুর রহমান তিনি কি বক্তব্য দিয়েছিলেন, দর্শক আজকে আরও একবার শোনাই, আপনারা শুনুন। কি বেইমানি আপনারা করছেন দেশের মানুষের রক্তের সঙ্গে, সেটা দেখুন, বুঝুন। আজ যদি মুজিবুর রহমান থাকতেন বা তার অনুগামীরা কথা বলার সুযোগ পেতেন, আপনাদের এই যে টার্গেট বা এই যে আপনাদের অবস্থান, সেটাকে কখনোই মেনে নিতে পারতেন না। আর আমি এটাও মনে করি বাংলাদেশে এখনও অনেক মানুষ আছেন যারা আপনাদের এই প্রস্তাবকে এখনও তারা মেনে নিতে পারছেন না। শুনুন মুজিবুর রহমান কি বলেছিলেন, পাক হানাদারের ব্যাপারে কি বলেছিলেন এবং ভারতের কি অবদান সেই সম্পর্কে কি বলেছিলেন। আপনাদের আমি সাক্ষাৎ করি বাঙালিদের পক্ষ থেকে শুভেচ্ছার বাণী বহন করে নিয়ে এসেছি, কৃতজ্ঞতার বাণী বহন করে নিয়ে এসেছি। আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি, অন্যায় করা হবে। পাকিস্তানের নর পশু দল, পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার 7 কোটি মানুষের উপর যে অত্যাচার করেছে, দুনিয়ার ইতিহাসে তার কোনো জায়গাতে তা তুলনা হয় না। আজ আমার গ্রামে গ্রামে গৃহহারার আর্তনাদ, আজ আমার গ্রামে গ্রামে সর্বহারার আর্তনাদ, আজ আমার মানুষ পথে ভিখারি, আজ আমার মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে, আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার 1 কোটি লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল। সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী, আপনাদের মহান নেতা, ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত, তাদের খাবার না দিত, তাদের আশ্রয় না দিত, তাদের সন্ত্রাস না দিত, তাদের অবস্থা কি হতো? আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে শ্রীমতী গান্ধী অন্যায় করা হবে। আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি, এর বেশি জানাতে পারি না। আপনাদের এই দান কোনোদিন আমরা শোধ করতে পারবো না। স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি। এত রক্ত কোন জাত, কোন দেশে কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে। আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকলেই সংগ্রাম করেছে। সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না
যে ভারতের জনসাধারণ, ভারতের সরকার, ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধী নেতৃত্বে এগিয়ে না আসত। শুনলেন দর্শক, ইন্দিরা গান্ধী তখন ছিলেন দায়িত্বে দেশের, এগিয়ে গিয়েছিলেন, তবে অটল বিহারী বাজপেয়ী বা অন্য যারা সব ছিলেন বিরোধী নেতা, তারাও কিন্তু ইন্দিরা গান্ধীকে বলেছিলেন হ্যাঁ সাহায্য করা উচিত, এবং সেই সময় একটা সর্বদল বৈঠকও হয়েছিল। ফলে ইন্দিরা গান্ধী হয়তো তখন প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু বাকি যেসব দল ছিল, যেসব নেতা ছিলেন, সবার কিন্তু সমষ্টিগত সিদ্ধান্ত ছিল বাংলাদেশকে গঠনে সাহায্য করার ক্ষেত্রে। ভালো করে ইতিহাসে খোঁজ নেবেন, অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে সবাই তখন কিন্তু একমত হয়েছিলেন, একটা সিদ্ধান্তে এসেছিলেন যে হ্যাঁ আমাদের সাহায্য করা উচিত। তো যাই হোক, কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন মুজিবুর রহমান, এবং ভারত কীভাবে সাহায্য করে গেছে, কীভাবে অন্ন বস্ত্র দিয়েছে, কীভাবে একেবারে কোলে তুলে দেশটাকে মানে স্বাধীন করেছে বা তাদের পথ চলা শুরু করে দিয়েছে। মানে এত রক্ত, শুনলেন না, এত রক্ত কোনো দেশের কোনো কেউ দেন নাই। আর যারা রক্ত নিয়েছে তাদেরকে এখন বলা হচ্ছে আনুষ্ঠানিক ক্ষমা চাও, ক্ষমা করে দেব। কি লজ্জার, কি দুর্ভাগ্যের। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।